ঘড়ির কাঁটায় তখন রাত 3:30। এখনও রাতের অন্ধকার কাটেনি। আমাদের ঘরে চিৎকার চেঁচামেচি শুনে পাশের ঘর থেকে বাকি 5 জন চলে এসেছে। আমরা রাতে দরজা খুলে শুয়েছিলাম, বলেছিলাম কোনো ঘরেরই দরজা বন্ধ করার দরকার নেই। এরপর বাকি সবাইকে ঘটনাটা আমি খুলে বললাম। সব থেকে বেশি অবাক হলাম এটা শুনে, এমন অলৌকিক কাণ্ড শুধুমাত্র আমার আর প্রীতমের সাথে নয়, পাশের ঘরেও ওরা 5 জন নাকি অদ্ভুত কিছু জিনিস অনুভব করেছে। 5 জনের বক্তব্য ছিল, রাতে যখন আমরা শুয়েছিলাম প্রথমে আমরা ঘুমিয়ে পড়িনি, প্রথমে গল্প করছিলাম। তারপর যখন এক এক করে সকলে ঘুমোচ্ছি, তখন আমাদের মধ্যে একজন অনুভব করে ঘরের মধ্যে কেউ যেন হাঁটাচলা করছে। চোখ খুলে 2-1 বার দেখার চেষ্টা করেছি, কিছুই দেখতে পাইনি। তারপর মাঝরাতে ওই 2-2:30 নাগাদ নাকি মনে হচ্ছিল খাটের নিচে বসে কেউ বিড়বিড় করে কিছু কথা বলছে। এবং এই ব্যাপারটা শুধু 1-2 জন নয়, 5 জনই অনুভব করেছে। তারপর যখন ওরা ওই ঘরে চিৎকার চেঁচামেচি শুনলো, তখন ওরা উঠে আসলো। ওরা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে বাথরুম পেলেও চেপে বসেছিল, কেউ বাথরুমে যায়নি। তারপর সেই রাতে আমরা সকলে মিলে বাথরুম গেলাম। একজন ভেতরে ঢুকলো, আমরা বাকিরা বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলাম। ভোর হয়ে আসছে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এর মধ্যে আমাদের আর ঘুম আসবে না, তাই আমরা 9 জনই এক ঘরের মধ্যে চলে আসলাম। ঠিক করলাম বাকিটা সময় জেগে বসে কাটিয়ে দেব। আমি শ্রীমন্তকে বললাম, শ্রীমন্ত, তোর ঠাকুমা ছাড়া কি এই বাড়িতে অন্য কোনো বয়স্ক মহিলা থাকে? শ্রীমন্ত বলল, না, আর কোনো বয়স্ক মহিলা নেই। আচ্ছা শ্রীমন্ত, এই সারা রাত আমরা এত কিছু অনুভব করেছি, এরকম দেখলাম, তুই কিছু দেখিসনি? তুই তো দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছিস। এবার শ্রীমন্ত বলল, দেখ, আসলে তোরা যে এরকম কোনো কিছু এক্সপিরিয়েন্স করবি সেটা বুঝতে পারিনি। আসলে আমাদের এটা অনেক পুরনো বাড়ি, তো এই বাড়িতে একটু সমস্যা আছে। তবে আমাদের বাড়ির লোকেদের কোনো সমস্যা হয় না, কারণ আমাদের সকলের হাতে একটা মাদুলি আছে। আমি ছোটবেলা থেকে এই মাদুলিটা পরি। আমি জিজ্ঞেস করলাম, সমস্যা আছে মানে কি সমস্যা? এবার শ্রীমন্ত বলল, দেখ, আমি তো কখনো কোনো কিছু দেখিনি, তবে ঠাকুমার কাছে গল্প শুনেছি। আমার ঠাকুরদাদারা 2 ভাই বোন ছিল, মানে ঠাকুরদাদার একটা দিদি ছিল। খুব অল্প বয়সে ওনার বিয়ে হয়, আর খুব অল্প বয়সে উনি বিধবা হয়ে যায়। স্বামী মারা যাওয়ার পর উনি চেয়েছিলেন তার বাকি জীবনটা এই বাড়িতে, মানে বাপের বাড়িতে এসে থাকতে, কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে তাকে আসতে দেয়নি। আর সেই সময় তার বাবা, মানে আমার ঠাকুরদাদার বাবা, সেও মেয়েকে বাড়িতে আনেননি। যেহেতু খুব অল্প বয়সে বিধবা হয়ে যায়, ওনার কোনো বাচ্চা কাচ্চা ছিল না। উনি সারা জীবন শ্বশুর বাড়িতে অন্যের গোলামি খেটে গেছে। কাইন্ড অফ বাড়ির বউ তো, তাই তাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেওয়া যায়। তো সেটাই হয়েছে। সারা জীবন বৈধব্য পালন করেছে। ভালো মন্দ কখনো খেতেও পারেনি, ইচ্ছে করলেও সে খেতে পারেনি, কারণ তাকে খেতে দেওয়া হয়নি। আমার সম্পর্কে উনি পিসি ঠাম্মা হন। তো সেই পিসি ঠাম্মাকে তার শাশুড়ি অনেক মানসিক নির্যাতন করেছেন। উনি কাউকে কিছু বলতে পারতেন না। মাঝে মধ্যে যখন এই বাড়িতে আসতো ঘুরতে, তখন ভাইয়ের বউকে, মানে আমার ঠাকুমাকে, মনের দুঃখের কথা বলতো। উনি আমার দাদুর থেকে বয়সে অনেকটাই বড় ছিলেন। আমার বাবা যখন জন্মায়, তখন আমার ওই পিসি ঠাম্মা একেবারে অসুস্থ হয়ে যায়, যাকে বলে শয্যাশায়ী। তখন তার শ্বশুরবাড়ির লোকজন বলে ওনাকে নিয়ে যেতে। সেই সময় তো আর আমার দাদুর বাবা বেঁচে ছিল না। তো আমার দাদু খুব রাগারাগি করে, বলে যখন আমার দিদি আসতে চাইলো তখন আসতে দিলেন না, এখন যখন সে অসুস্থ হয়ে পড়েছে তাই ঘাট থেকে নামিয়ে ফেলছেন। তাহলে দিদির এতগুলো বছর কেন নষ্ট করলেন? ওর জীবনের যে নষ্ট হয়ে যাওয়া দিনগুলো আপনারা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। ওকে দিয়ে চাকরের মতন খাটিয়ে নিয়েছেন, এর জন্য আটকে রেখেছিলেন। তখন তারা আর কোনো কথা বলেনি। তখন আমার দাদু তার দিদিকে, মানে আমার পিসি ঠাম্মাকে এই বাড়িতে নিয়ে আসে। যখন তাকে এই বাড়িতে নিয়ে আসা হয়, তখন তার রুগ্ন অবস্থা, মানে একেবারে। তখন আমার বাবা খুবই ছোট, তার অল্প অল্প মনে পড়ে পিসির মুখ। তো ওই পিসি ঠাম্মা আমার ঠাকুরদাকে একদিন বলেছিল, এতগুলো বছর আমি ওই বাড়িতে থাকলাম, কত মানুষের জন্য রান্না করেছি, মাছ, মাংস, পোলাও, কোরমা, আমি কোনোদিন একটু খেতে পারিনি। খুব মন চাইতো খেতে, আমার শাশুড়ি খেতে দিত না, বলতো বিধবার অত লোভ থাকবে কেন? ভাই, তুই আমাকে একদিন একটুখানি খাসির মাংস আর পোলাও খাওয়াবি? এমন কথা শুনে আমার ঠাকুরদার চোখে জল চলে আসে। সে তার দিদিকে কথা দেয় অবশ্যই তাকে পোলাও আর খাসির মাংস খাওয়াবে। পরদিন সকালবেলা ঠাকুরদা বাজারে গিয়ে 4 কিলো খাসির মাংস, পোলাওয়ের চাল আর যা যা লাগে সব কিনে নিয়ে আসে। আর আমার ঠাকুমাকে বলে খুব সুন্দর করে রান্না করতে। যেহেতু পিসি ঠাম্মা একটু বেলা করে ঘুম থেকে উঠতো, তাই সকালবেলা সেদিন আর কেউ ওনার ঘরে যায়নি। কিন্তু বেলা 9টা-10টা নাগাদ যখন ওনার ঘরে ঠাকুমা যায়, গিয়ে দেখে উনি আর বেঁচে নেই। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। আমার ঠাকুরদা সমস্ত কিছু নিয়ে পুকুর পাড়ে ফেলে দিয়ে আসলো।
হিন্দু শাস্ত্র মতে পিসি ঠাম্মার বিয়ে হয়ে গিয়েছিল, তাই উনি মরে গেলেও আমাদের বাড়িতে কোনো পালনের দরকার ছিল না, কিন্তু তবু আমার ঠাকুরদা সমস্ত নিয়ম মেনে 11 দিন পালন করেছিল। আমি শুনেছি এরপর আমার ঠাকুরদা আমৃত্যু পর্যন্ত কখনো খাসির মাংস আর পোলাও খায়নি, কারণ সে তার দিদির শেষ ইচ্ছে পূরণ করতে পারেনি। সেই দুঃখে কোনোদিন তিনি হাত দিয়ে ছুঁয়েও দেখেনি পোলাও আর খাসির মাংস। এরপর একটা ব্যাপার ঘটতে শুরু করলো বাড়িতে। পিসি ঠাম্মা মারা যাওয়ার মাসখানেক পর থেকেই ধর ওই বাড়িতে যখন কোনো কিছু মাছ মাংস রান্না হতো বা ডিম রান্না হতো, তখনই সেটা নষ্ট হয়ে যেত বা কোনো না কোনোভাবে পড়ে যেত বা বিড়ালে এসে মুখ দিয়ে দিত। কিছু না কিছু হতোই, মানে আমিষ খাবার কোনো কিছুই আমাদের বাড়িতে লোক খেতে পারতো না। প্রথম দিকে ব্যাপারটাতে অত কেউ গা লাগায়নি, কিন্তু তারপরে সকলে বুঝতে পারে এই বাড়িতে কিছু একটা আছে, সেটা খুব অস্বস্তিকর। একদিন বাড়িতে ঠাকুমা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করেছিল এবং সেটা নষ্ট হয়নি, সকলে মিলে খেয়েছিল। কিন্তু সেদিন রাত্রিবেলা ঘটে একটা ঘটনা। আমার ঠাকুমা তার বড় ননদকে দেখতে পায়, যে কিনা মাসখানেক আগে মারা গেছে। সে আমার ঠাকুমাকে দাঁত মুখ খিচিয়ে বলে, হ্যাঁ রে, তোদের লজ্জা করে না? তোরা আমিষ খাচ্ছিস, আমি সারা জীবনে আমিষ খেতে পারিনি, আর তোরা সাত করে আমিষ খাবি? যে এই বাড়িতে আমিষ খাবে আমি তাকে মেরে ফেলবো। ব্যাস, এরপরে ঠাকুমা বাড়িতে আমিষ রান্না একেবারে বন্ধ করে দেয়। সবাই জানতে পেরে যায় যে এই বাড়িতে একটা সমস্যা হচ্ছে। পুরোহিত ডেকে বিধান করানো হয়, তারা বলে গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসো পিসির নামে, সেটাও করা হয়, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না। বাড়িতে নিরামিষ রান্না হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু যেদিনই আমিষ রান্না হতো সেদিনেই কিছু না কিছু একটা ঘটতো। বাড়ি তো পুরোপুরি নিরামিষ রান্নার চল শুরু হয়ে গেল। আমার বাবা তো বড় হচ্ছিল, বাবা বাইরে গেলে চেষ্টা করতো আমিষ না খেতে, কিন্তু মাঝে মধ্যে খেয়ে ফেলতো। এবং যেদিনই আমিষ খেয়ে বাড়িতে ফিরতো সেদিনই রাতে ঘুমোতে পারতো না, ভুলভাল স্বপ্ন দেখতো, শরীর খারাপ করতো। কিন্তু এইভাবে তো আর চলে না। তখন ঠাকুরদা ঠিক করলো বড় কোনো গুণিন বা ওজাকে ডেকে নিয়ে এসে দেখাবে বাড়িটা। এরকম একজনকে পাওয়া গেল এবং সে এসে সকলের হাতে একটা করে তাবিজ বেঁধে দিল আর বলে গেল তাবিজটা যেন না খোলা হয়। এরপরে ওই তাবিজটাকে রূপোর মাদুলিতে ভরেও নেওয়া হলো। আমাদের সকলের হাতেই একটা একটা করে রূপোর মাদুলি আছে। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি, যে কোনো খাবার দাবার খাওয়া যেত। জন্মের পর থেকে আমি এই হাতে মাদুলিটা পরে আছি। সত্যি বলতে আমি কখনো কোনো কিছু অনুভব করিনি সেভাবে। এরপর ধীরে ধীরে আমাদের বাড়িতে এমনিতেই আমিষ রান্না উঠে গেল। মাসে একবার দুবার মাছ বা মাংস রান্না হয়, আমরা তাতেই অভ্যস্ত। তবে একটা জিনিস অনুভব করতাম, যেদিন রাতে মাছ মাংস কিছু খেতাম সেদিনই রাতে ঘুমের সমস্যা হতো। কিন্তু তোরা যখন বলছিস এরকম এক্সপিরিয়েন্স করেছিস, আমার তো মনে হয় ওই রাতে মাংস খাওয়ার জন্য এসব হয়েছে। আসলে আমাদের বাড়িতে মাছ মাংস হলেও সেটা দুপুরবেলা খাওয়া হয়, রাতে আমরা হালকা খাবার খাই। ঠাকুমা তো মাছ মাংস খাওয়া অনেক বছর আগেই ছেড়ে দিয়েছে, আর ঠাকুরদাও খেত না। আমার মনে হয় এই রাতে বাড়িতে মাংস রান্না করার জন্য এমন উৎপাত হয়েছে। আমার হাতে মাদুলি ছিল তাই কোনো কিছু টের পাইনি, কিন্তু তোদের তো কোনো প্রোটেকশন নেই, তাই তোরা হয়তো দেখতে পেয়েছিস। শ্রীতমের মুখে সমস্ত ঘটনা শুনে আমি বললাম, সমস্ত কিছু জেনে শুনে এই ভুতুরে বাড়িতে পড়ে আছিস? শ্রীমন্ত বলল, কোথায় যাব বল, আর তাছাড়া আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, শুধুমাত্র আমিষ খেলেই সমস্যা। আমি বললাম, আচ্ছা তোর হাতে নয় মাদুলি আছে, ভবিষ্যতে বিয়ে করবি, তোর ছেলে মেয়ে হবে, তারাও কি মাদুলি পরে ঘুরবে? আর তারা যদি এই মাদুলি পরেও সেটা পাবেই বা কোথায়? সেই ওঝা কি বেঁচে আছে? শ্রীমন্ত বলল, সেসব ভাবনা চিন্তা মাথায় আসেনি এমনটা নয়, তবে ভবিষ্যতের কথা কিছু ভাবিনি এখনো। হয়তো এখানে নাও থাকতে পারি ভবিষ্যতে, এখন তো আছি, যেভাবে চলছে চলুক। এরপরে আমাদের আর কোনো কিছু বলার থাকে না। পরদিন সকালবেলা কোনো রকমে হাত মুখ ধুয়ে ওদের বাড়ি থেকে পালিয়ে বাঁচি। পরে কখনো যদি শ্রীমন্তদের বাড়িতে গিয়েছি সেটা দিনের বেলায়, রাতে যাওয়ার সাহস দেখায়নি, আর ওদের বাড়ি থেকে একটু দূরত্ব বজায় রেখেছি।